This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। শুরু করছি হটস্পট। আর হটস্পটে একটু রাজনীতির হট আলোচনা আমরা করব, কারণ পুজো মিটতে না মিটতেই রাজনীতির সুর কিন্তু সপ্তমে উঠে গিয়েছে। রাজনীতির সুর কেন সপ্তমে উঠেছে শোনাই তাহলে। পুজোর পর জোড়া ফুলেই কথার লড়াই আমরা টের পাচ্ছি। পুজোর ছবি নিয়ে দেব কুণাল বাগযুদ্ধ, আর আসরে এবার ব্রাত্য। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ সুপারস্টার নেই। তারকা সাংসদ দেবকে খোঁচা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপারস্টার কাহাকে বলে সেটাও বুঝিয়ে দিলেন ব্রাত্য বসু। সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা বা নেত্রীর অধীনে রাজনীতি করেননি। বুঝতে পেরেছেন? সেটা কমল হাসানও হতে পারে, চিরঞ্জীবী হতে পারে, হালে এই যে তামিলনাড়ু কি যেন বিজয়, সেও হতে পারে। যে সত্যিকারের সুপারস্টার সে নিজের দল গড়বে। সুপারস্টার কখনো যদি সুপারস্টার হয়, সত্যি সুপারস্টার হয়, তার অধীনে থেকে দল করবে না। তাহলে তৃণমূল কংগ্রেসে যদি কেউ সুপারস্টার থাকে তার নাম মমতা ব্যানার্জি, স্টার যদি কেউ থাকে তার নাম অভিষেক ব্যানার্জি। তার অধীনে, এই দলের অধীনে অনেকে, কেউ থিয়েটার করেন, কেউ সিনেমা করেন, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ চিত্রশিল্পী, হ্যাঁ, কেউ সুপারস্টার নন। ফলে সুপারস্টার কথাটা একটা হাস্যকর কনস্ট্রাকশন বাংলা সিনেমার ক্ষেত্রে। এই মুহূর্তে কেউ সুপারস্টার নেই। ব্রাত্য বসুই যে শুধু বলছেন বা তৃণমূলের তারকার সাংসদকে নিয়ে এবারেই যে প্রথম কথা হচ্ছে এমনটা কিন্তু নয়। এর আগেও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও দেবকে একাধিকবার খোঁচা দিয়েছে। দেব তার পাল্টাও দিয়েছেন, আর এবার এই ব্রাত্য বসুর খোঁচা। ঘাটালের সাংসদের জবাবে এবার মুখ্যমন্ত্রীর নাম। শুনুন কি বললেন। আমি বলতে চাইছি না, যাদের একটু দায়িত্ব আছে, নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে। লোকে তো বলছে একই দলটা তো মোর ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি কিছু বলতে চাইছি না। বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন, এবং আমি সেটাও এখানে বলতে চাইছি। বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন, সিএমকেও বললাম, দিদিকেও বললাম, দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না, ছেড়ে দিন। হ্যাঁ, না 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 ঠিক আছে। তো ওনার কাছে খবর গেছে, উনি ভেবেছেন যে দেব কষ্ট পেয়েছে। অ্যান্ড সো সুইট অফ, মানে তিনি ফোন করেছেন। এবারের পরে বলো আমার কি ভাবা উচিত ব্রাত্যটা কি বলছে, আমার কি ভাবা উচিত কুণালদা কি বলছে। আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কিভাবে আরো বেশি ইমপ্রুভ করবো, আমার কাজ হচ্ছে কিভাবে মানুষকে আরো হলে নিয়ে আসবো। আর যদি পলিটিক্যাল বলো, আমি আমার কাজটা ঘাটালে করছি, ঘাটালে মানুষকে গিয়ে জিজ্ঞেস করে নেব। এখানে ঢাক পেটানোর কিছু নেই। সূর্যে সপ্তমী তা তো বোঝাই গেল, কিন্তু জিতলো কে তা তো তৃণমূল কংগ্রেসই বলবে। আর পুজোর আবহে বলা যেতে পারে পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু আমরা বাঙালি, আমাদের তো পুজো শেষ হয় না, এখনো তাই চলছে। বিভিন্ন জায়গায় এখন ঠাকুরের দেবী দুর্গার নিরঞ্জন চলছে, বিসর্জনও চলছে। মোট কথা পুজো শেষ। তবে চুটিয়ে খাওয়া দাওয়া নিশ্চয়ই আপনাদের হয়েছে, আর কেনাকাটি তা তো ভালোই হয়েছে। মোবাইলে একটা ক্লিক, আর সেই একটা ক্লিকেই যখন বাড়িতে সব পৌঁছে যাচ্ছে তখন আর সমস্যাটা কোথায়? তাহলে সমস্যা যখন নেই এই কথা বলছি কেন? কারণ অনলাইন শপিংয়ের পর বিলটা, মানে যে বিলটা আপনার কাছে আসে, সেটা কি কখনো ঘেঁটে দেখেছেন? বাড়তি কি কি চার্জ নেওয়া হচ্ছে সেটা কখনো খেয়াল করেছেন? মানে ধরুন আপনি অনলাইন পেমেন্ট করুন কিংবা আপনার ক্যাশ পেমেন্ট হোক, যাই হোক না কেন, ক্যাশ অন ডেলিভারি, কখনো কি খোঁজ নিয়েছেন বাড়তি কোনো চার্জ সেই বিলে ইনক্লুড করা আছে কিনা? আপনি খোঁজ না নিলেও গোটা দেশে এখন এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। ক্যাশ অন ডেলিভারি, একটু আগেই যেটা বলছিলাম মোড অফ পেমেন্টের কথা, ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগ। ই কমার্স যে সংস্থাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে এবার কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে। সেখানে কি কি রয়েছে? অফার হ্যান্ডলিং ফি, পেমেন্ট হ্যান্ডলিং ফি, প্ল্যাটফর্ম ফি, রেন্ট ফি মতো একাধিক চার্জ নিচ্ছে এই ই কমার্স সংস্থাগুলো।
এরকম অভিযোগ আসছে এবং এই অভিযোগ আসতেই এবার কড়া ব্যবস্থার আশ্বাস ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী। আর এটাই আপনাদের বলি যে এই যে সমস্ত হিডেন চার্জেস, ডিসকাউন্টের প্রলোভনে, দেখুন আপনি আমরা সবাই কিন্তু পা দিই, কিন্তু বাড়তি টাকা যে আমার আপনারই পকেট থেকে যাচ্ছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? এক ক্রেতা এমনই একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এমনকি বিলের কপিও তুলে ধরেছেন। আর সেই বিলটা এবার দেখাই আপনাদের হাতে থাকা বিলের সঙ্গে আমি বিগ ওয়ালে রিকোয়েস্ট করবো সেই বিলটা দেখুন। সেই বিলটা আপনারা দেখতে পাচ্ছেন কি কি রয়েছে সেখানে। আমি বিলটা একটু হোল্ড করার কথা বলবো পিসিআরকে এবং প্রথম থেকে আরও একবার দেখানোর জন্য বলবো। আমি শুরু থেকে একবার বিলটা দেখানোর জন্য বলবো। দেখুন, প্রাইস ডিটেলস থাকে, লিস্টিং প্রাইস থাকে, কত টাকায় বিক্রি হচ্ছে সেলিং প্রাইস, তার সঙ্গে এক্সট্রা ডিসকাউন্ট থাকে, স্পেশাল প্রাইস থাকছে অর্থাৎ আফটার ডিসকাউন্ট যেটা হচ্ছে সেই প্রাইস থাকছে, এবং তারপর টোটাল ফিস থাকছে। এই অবধি সব ঠিক ছিল। কোথায় তাহলে অভিযোগটা সেটা দেখাই আপনাদের। দেখুন, এখানে আমি এই পোর্শনটা ইয়েলো করে আপনাদের দেখাচ্ছি, হলুদ করে, সেটা হচ্ছে টোটাল ফিস। এখানে লেখা আছে 226 টাকা। এই টোটাল ফিজে কি কি রয়েছে দেখুন। অফার হ্যান্ডলিং ফি, মানে অফারটা সেই ই কমার্স সংস্থা দিচ্ছে, যে অফারটা উপলব্ধ আমার মতো গ্রাহকরা করছে তারও নাকি ফি দিতে হচ্ছে। খুব ভালো কথা, সেটা হচ্ছে লেখা আছে পেমেন্ট হ্যান্ডলিং ফি। মজার জিনিস দেখুন, আপনি ক্যাশ অন ডেলিভারি করুন কিংবা আপনি অনলাইন পেমেন্ট করুন, সেই পেমেন্টেরও আবার হ্যান্ডলিং ফি। এবার আরও একটা দারুণ জিনিস দেখাই আপনাদের, প্রোটেক্ট প্রমিস ফি। মানে কে কাকে প্রমিস করছে আর কি বা প্রোটেক্ট করা হচ্ছে, নোবডি নোজ। ঠিক এই জায়গা থেকে এই যে এতগুলো হিডেন চার্জেস, এটা নিয়ে এখন গোটা দেশে শোরগোল। মানে ঠিক এই ই কমার্স সংস্থাগুলো এই হিডেন চার্জেসে কি কি চার্জ ঢুকিয়েছে তার কিন্তু কোনো যুক্তি একেবারেই নেই। আর ঠিক এই জায়গা থেকেই আপনাদের জানাই, এই যে যেরকম বলছিলাম যে অফার হ্যান্ডলিং ফি, পেমেন্ট হ্যান্ডলিং ফি, প্রোটেক্ট প্রমিস ফি, দাঁড়ান এখানেই শেষ নয়, আরও আছে। আর কি কি আছে? প্ল্যাটফর্ম ফি, রেন্ট ফি, সেগুলো কি আছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই যে 5 টাকা, 7 টাকা, 99 টাকা, 79 টাকা, 69 টাকা ইত্যাদি ইত্যাদি এতগুলো ফি কেন দিচ্ছেন? এইসব ফি ভেবে দেখেছেন? ভাবেননি তো? তাহলে ভাবুন, বাবাটা প্র্যাকটিস করুন, নইলে আমার আপনার মতো সাধারণ মানুষ সকলের লস। আর এই যে পুজোর সময় আরও একটা দারুণ জিনিস, ধরুন পুজোর সময় কি হয়, আপনার আমার বাড়িতে পুজোর কটা দিন চুটিয়ে ঠাকুর দেখা, ঘোরাফেরা, আড্ডা, তাহলে অনলাইন অর্ডার দেওয়া হবে। খাবারের অর্ডার করে দিতে হয়েছে ফেস্টিভ্যাল ফি। হ্যাঁ, নতুন একটা ফি, ফেস্টিভ্যাল ফি। রাস্তা যদি একটু লম্বা হয়, ধরুন 6 কিলোমিটার, 7 কিলোমিটারের থেকে বেশি হলেই চার্জ কিন্তু আরও বেশি। আর এই ঠিক বিষয়টি নিয়েই আমরা কথা বলেছিলাম কলকাতার এক নামী রেস্তোরাঁ কর্তার সঙ্গে। আমরা বেছে বেছে রেস্তোরাঁ দেখে খাবার কিনি, আর রেস্তোরাঁর মালিকরা বলছেন নিত্য নতুন যে চার্জ নেওয়া হচ্ছে, মানে এইসব ফেস্টিভ্যাল ফি বা নতুন নতুন ফি, সেগুলো নিয়ে কিন্তু তারাও অন্ধকারে। না, এই ফিগুলো আমরা নিই না। এই ফিগুলো অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্ম যারা করছেন তারাই চার্জ করে থাকেন। আর খাবার অর্ডার দেওয়ার পর, মানে সিলেকশনের পর একদম ফাইনাল স্টেজে গিয়ে কাস্টমার এই চার্জেসগুলো দেখতে পায়, যে যেমন প্ল্যাটফর্ম ফি, তারপর কিছু জায়গায় বোধহয় টিপ, কিছু জায়গায় বোধহয় আরও কিছু সব ফিসগুলো থাকে, সেগুলো ওনারাই কালেক্ট করেন, আমরা এগুলো কালেক্ট করি না। আর এই যে আপনারা শুনলেন, বড় বড় রেস্তোরাঁ যেগুলো আমরা রেটিং দেখে বা আমাদের পছন্দ তালিকা দেখে সিলেক্ট করে তারপর খাবারের অর্ডার দিই, তারা কিন্তু বলছেন এই যে এক্সট্রা ফিসগুলো নেওয়া হচ্ছে, সেটা ফেস্টিভ্যাল ফি হোক, প্রোডাক্ট হ্যান্ডলিং ফি হোক, ফুড হ্যান্ডলিং চার্জ হোক, যাই হোক, সেগুলো কিন্তু তাদের খাতায় যাচ্ছে না, যাচ্ছে ওই ই কমার্স সংস্থাগুলোতে। আর এই অভিযোগ সামনে আসতেই কেন্দ্র এবার নড়ে চড়ে বসেছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কড়া ব্যবস্থা যদি হয় তাহলে সাধারণ মানুষ, মানে এই আবার আপনার আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছেন, আমাদের পকেটে হয়তো কিছু টাকা বাঁচবে।
আর বাকিটা কি হয় সেটা দেখার জন্য আমরাও কিন্তু অপেক্ষায় রইলাম। আর এই যে পুজো শেষ হতেই একের পর এক তো রাজনীতির তর্ক দিয়ে শুরু করলাম আজকে হটস্পট, তারপরেই বিলিং বিতর্ক, যেখানে আপনারা আমার মতো সাধারণ মানুষের স্বার্থ জড়িত। দাঁড়ান, তবে এখানেই শেষ নয়, তর্ক বিতর্ক কিন্তু আরও আছে। তবে এবার যে বিষয়টা নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে সেটা একটা রিপোর্টকে নিয়ে, এনসিআরবি রিপোর্ট। আর সেই একটা রিপোর্ট নিয়েই যত কথা। আমাদের এই তিলোত্তমা নগরী কলকাতা দেশের নিরাপত্তম শহর হিসেবে ঘোষণা করেছে এনসিআরবি। 2023-এর এনসিআরবির রেকর্ড অনুযায়ী নিরাপত্তম শহর হচ্ছে আমাদের এই তিলোত্তমা নগরী। দেশের 19টি 20 লাখী জনসংখ্যার শহরের মধ্যে কলকাতায় অপরাধ সব থেকে কম। প্রতি লাখে 83.9% অপরাধ নথিভুক্ত হয়েছে। আই রিপিট, নথিভুক্ত হয়েছে, এমনই দাবি করা হয়েছে এনসিআরবির তরফে। দেশের সব থেকে বেশি অপরাধ নথিভুক্ত হয়েছে বাম শাসিত কেরালার কোচিতে। অপরাধে রাজধানী দিল্লির স্থান দ্বিতীয় এবং অপরাধের তালিকায় গুজরাটের সুরাত তার স্থান তৃতীয়। এই রিপোর্ট নিয়েই এখন রাজনীতি তুঙ্গে, শাসক বিরোধী কথা তীব্র লড়াই চলছে। রাজনীতির লড়াই তুঙ্গে, কি বলছেন রাজনীতিকরা শোনায়। পশ্চিমবঙ্গ যে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত ছিল, আজকের এই কেন্দ্রীয় সরকারের সমীক্ষা বোঝাচ্ছে যে কলকাতা শহর ভারতবর্ষে যত মেট্রোপলিটন সিটি আছে, যত মেট্রোপলিস আছে, তার মধ্যে সব থেকে নিরাপদ হচ্ছে কলকাতা। আন্ডার রিপোর্টিং হওয়ার ফলে, অর্থাৎ যত ঘটনা ঘটে ওয়েবসাইটে বা এনসিআরবির যে স্বয়ংক্রিয় অটোমেটেড ব্যবস্থা আছে তা তোলা হয় না, এবং সেটাতে চলা হয় একটা যে আমরা সবচেয়ে নিরাপদ শহর হিসেবে থাকার জন্য আমার যে সংখ্যা লাগে সেটুকুই সংখ্যা তোলা হয়। কেননা মুখ্যমন্ত্রী এখানে নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এনসিআরবি যে রিপোর্ট দেয় সেই রিপোর্টটা রাজ্যের পুলিশ প্রশাসনের থেকে তার কাছে পাঠানো হয়, তাহলে সেখানে কি গোপন করতে করতে সমস্ত তথ্যই গোপন করা হয়েছে? এটা এনসিআরবি রিপোর্টে যা এসছে ঠিক আছে, কিন্তু বাস্তব যা চিত্র আছে তার প্রতিফলন এটা না। তার প্রতিফলন কি মানুষ জানে। বিজেপি এই যে গত প্রায় 1 বছর ধরে যে নাগাড়ে আমাদের সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে, প্রশাসন সম্পর্কে, সরকার সম্পর্কে যে অপপ্রচার চালিয়েছে, সেটা কতটা ভুয়ো এবং সেটা কতটা বুজুর্গিপূর্ণ ছিল। আমি তাতে অত্যন্ত খুশি যে কলকাতা নিরাপত্তম শহর, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা মনে করিয়ে দিচ্ছি, কলকাতায় যা চারদিকে ঘটছে অন্যদের চাইতে সেটা নাকি অনেক ভালো, নিরাপত্তম। তাহলে গোটা ভারতবর্ষে কি হচ্ছে? আরজিকর, মানুষ জানে হাঁসখালি, মানুষ জানে কামদুনি, মানুষ জানে পার্ক স্ট্রিট, এবং অ্যাসিড হামলার ঘটনার ক্ষেত্রেও, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রেও এরকম আরও অনেকগুলি ইন্ডিকেটর আছে। নাবালিকা বিবাহের ক্ষেত্রেও অনেকগুলি ইন্ডিকেটর আছে, তাতে মহিলা অসুরক্ষার বিষয়টি প্রকট। শুনলেন আপনারা, এই নিয়ে রাজনীতির লড়াই তো তুঙ্গে, কিন্তু কি বলছেন সাধারণ মানুষ? আমরা এই নিয়ে রাস্তায় নেমেছিলাম, কি বলছেন তারা শোনাই আপনাদের। আমার মনে হয় না, বিকজ আই ফিল ছেলেরা সব জায়গায় এক, আমি 1-2 ইনসিডেন্ট ফেস করেছি। ইট ইজ অ্যাকচুয়ালি সেফ বিকজ অ্যাজ আ ওমেন আই ফিল সেফ হিয়ার। মনে হয় না, তার কারণ আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলি দেখছি তাতেই আমার মনে হচ্ছে না। मैं चेन्नई में भी रह चुकी हूँ और बॉम्बे में भी, तो बॉम्बे और कलकत्ता सेफ लगते हैं मुझे ज़्यादा। I don't know about the others, but here in Kolkata I am totally safe. হ্যাঁ, অনেকটাই নিরাপদ, আগের থেকে অনেক বেশি নিরাপদ। আর আই ডোন্ট থিঙ্ক সো বাকি দিল্লির মতো যে গুন্ডাগর্দি আছে এখানে ওরকম নেই। আপনারা শুনলেন, তিলোত্তমায় যারা থাকেন, মানে এখানকার বাসিন্দা, তারা তো খুশি। ভিন রাজ্যের মানুষ তারাও এখানে এসে যারা বহুদিন থেকে থাকছেন তারাও খুশি। আর এনসিআরবির এই রিপোর্ট কি বলছে যে 2023-এ 10টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে এই কলকাতাতে। নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে 172টা। নারী নিরাপত্তার প্রশ্নে আপনাদের মনে থাকবে গত বছর এই রাজ্য উত্তাল হয়েছিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনায়। 2024-এর রিপোর্ট যখন সামনে আসবে তখন এই তিলোত্তমার ঘটনা আলাদা কোনো জায়গা পাবে কি, এই প্রশ্নটাই থেকে যাচ্ছে। তবে 2023-এর রিপোর্ট দেখে তিলোত্তমার পরিবার কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। এরা ঘরে বসে রিপোর্ট তৈরি করে, এই জন্য এই ধরনের রিপোর্ট দিতে পারে। আজকে কলকাতায় একটা কর্মস্থলে যেখানে অসুরক্ষিত মানুষ, মেয়েরা, সেখানে তার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অসুরক্ষিত, সেখানে কলকাতাকে সুরক্ষিত শহর বলে দিল। তার মানে কি, ভারতবর্ষের অন্যান্য যে শহরগুলো আছে
সেখানে এর থেকেও খারাপ অবস্থা তৈরি হয় মানুষের। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমরা নজর রাখবো। বরানগরে দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, নিজেরই দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। বরানগর থানা থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে খুন। আপনাদের আরো একবার জানাই, বরানগর থানা থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে খুন। অনন্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, দিনে দুপুরে এইভাবে ব্যবসায়ী খুন হয়ে যাচ্ছে এবং সেটা থানা থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে, কি অবস্থা? একদম থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে, তারপরে প্রতিটি রাস্তায় পুলিশ কিয়স্ক রয়েছে, তার মধ্যেই এই ঘটনা। এবং ঠিক দুপুর 3:30 নাগাদ হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং হাত পা বাঁধা অবস্থায় তার মালিকের দেহ তার দোকানের মধ্যে থেকে উদ্ধার হয় এবং তার মাথায় এবং গলায় শরীরে তার আঘাতের চিহ্ন আছে। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু আতঙ্কিত অন্য যারা স্বর্ণ ব্যবসায়ী আছে, তারা কিন্তু খুব আতঙ্কিত। যদি ভর দুপুরবেলা সোনার দোকানে এরকম একটা মালিক খুন হয়ে যেতে পারে, তাহলে কি হতে পারে? একেবারে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, সাধারণ মানুষের সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ অনন্ত। মুর্শিদাবাদের রেজিনগরে বিস্ফোরণ কাণ্ডের নয়া মোড়। পরিবারের আশঙ্কায় সত্যি হলো, বিস্ফোরণে নিহত ওসমান বিশ্বাসের দেহ লোপাটের চেষ্টা। বিস্ফোরণ স্থল থেকে 5 কিলোমিটার দূরে ভাগীরথী থেকে দেহ মিলল ওসমান বিশ্বাসের। তাহলে কি নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মৃতদেহ? খুনের পর ওসমানের দেহ নদীতে ভাসিয়ে লোপাটের চেষ্টা দাবি করা হচ্ছে পুলিশ সূত্রেও। ওসমান তো কি হয়েছে? বাড়ি থেকে 3জন ডেকে নিয়ে গেছে। কবে? 7:30 সঙ্গীতকে দিয়ে দেখবি যাই নফরটা করে দিকে কিছু জানি না। 3জনের ভিতর কে বোমা বাঁধা কাজে নিয়ে গেছে। আপনার স্বামী আপনার স্বামী বোমা বাঁধতে জানি তো? জানি তো। জানি তো? কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম।